সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের উপর একটা ক্লাস নেব। দশম শ্রেণীর পদার্থের উপর আমরা অষ্টম শ্রেণী আলোক প্রতিফলনের উপর একটা ক্লাস নেব। তো আসো আমরা ক্লাসে ফিরে যাই। সকলকে লক্ষ্য করো, আমি তোমাদের সামনে আমার পরিচয় উপস্থাপন করলাম। আলোর প্রতিফলন অষ্টম অধ্যায়। দেখো, তোমাদের সামনে আমি একটি ছবি প্রদর্শন করলাম। এই ছবির মধ্যে একটা চিত্র প্রদর্শন করলাম, যেখানে 30, 45 এবং 60 ডিগ্রি 30, 45, 60 ডিগ্রি সম্বন্ধে কতগুলো ডিগ্রির অবস্থান আছে। এরপর লক্ষ্য করো, তোমাদের সামনে আরেকটি ছবি আমি প্রদর্শন করলাম। তোমরা অত্যন্ত মনোযোগ লক্ষ্য করো, এখানে একটা ছবি প্রদর্শন করলাম। এই ছবিটা সূর্যের আলো উপস্থিত একটা বৃক্ষ দেখা যাচ্ছে, গাছ বা বৃক্ষ। এই বৃক্ষের একটা কি প্রতিচ্ছবি, বা এখানে একটা পানির মধ্যে, অর্থাৎ পানির মধ্যে কি একটা তার একটা অবিকল একটা ছবি দেখা যাচ্ছে। এবার লক্ষ্য করো, এরপর আরেকটি চিত্র তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। সেটা হলো সূর্যের আলো, অর্থাৎ সূর্যের আলো থেকে একজন ব্যক্তি একটা আয়নার মধ্যে সূর্যের আলো রশ্মি আবহিত হচ্ছে, সেখান থেকে প্রতিফলিত মুজাব। এরপরে আরেকটি ছবি প্রদর্শন করলাম। এখানে একজন ব্যক্তি টর্চ লাইট দিয়ে একটি গ্লাসের মধ্যে বা একটি দর্পণের মধ্যে, আয়নার মধ্যে কি আলো নিক্ষেপ করছে, সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে অন্য একজন ব্যক্তিকে আলোকিত করছে। তাহলে এই তিনটি চিত্রের মাধ্যমে আমরা কি জানলাম? এই তিনটি চিত্রের মাধ্যমে কি জানলাম বলো? এই তিনটি চিত্রের মাধ্যমে আমরা জানলাম আলোর প্রতিফলন, অর্থাৎ আলো থাকার কারণে প্রতিফলিত হয়েছে। সাধারণত আমরা কোনো বস্তু তখনও দেখতে পাই যখন ওই বস্তুর উপর আলো এসে পড়ে, এবং সেই বস্তু থেকে যখন প্রতিফলিত আমাদের চোখে আসে পড়ে, তখন আমরা বস্তুটা দেখতে পাই। আমরা কোনো বস্তু আমরা কখনো দেখতে পাই না যতক্ষণ পর্যন্ত ওই বস্তুর উপর আলো এসে না পড়ে। এই কারণে রাত্রেবেলা আমরা বস্তুটা দেখতে পাই না, অন্ধকারে আমরা অন্ধকারের মধ্যে আমরা বস্তু দেখতে পাই না। যখন আমরা দিনের বেলা বস্তুটা দেখতে পাই, দূর দূরান্ত থেকে বা কাছে থেকে আমরা পুরো বস্তু দেখতে পাই, অর্থাৎ ওই বস্তুর উপর আলো এসে যখন আবৃত হয়, তো আবৃত আলো রশ্মিটা প্রতিফলিত হয়। এখন দেখো আলো প্রতিফলন, এখানে আলো প্রতিফলনের একটা চিত্র অবস্থান করলাম আমরা। এখানে এ বি, এ থেকে ও পর্যন্ত একটা আবৃত রশ্মি, ও থেকে বিভিন্ন একটা প্রতিফলিত রশ্মি, এবং এখানে ও অ্যানোড অঙ্কিত লম্ব, আর এখানে এম এবং অ্যান্ড্রয়েড একটা দর্পণ বা একটা প্রেম বা একটা স্তম্ভ। এখানে আমাদের এ থেকে এ ও এন সমান আপতন কোণ, আর এখানে বি ও এন সমান কি প্রতিসরণ, আপতন কোণ, প্রতিসরণ কোণ। আবর্তন কোণ এটা হলো আবর্ত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আবর্তন কোণ, প্রতিসরিত রশ্মি। মানে এই দুইটা কোণ, আবর্তন কোণ আই আর প্রতিসরণ কোণকে কি আর দ্বারা প্রকাশ করা হয়। তো লক্ষ্য করে এরপরে তাহলে আলো প্রতিফলনের কয়েকটা সূত্র আছে। আলো প্রতিফলনের সূত্র এখানে আমরা প্রথমে জানতে পারবো যে আলোর প্রতিফলন প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। এরপর আমরা এখান থেকে লক্ষ্য করো, এখানে একজন ব্যক্তি, এখানে একটা সূর্য, একজন ব্যক্তি, উদ্ভিদ এখানে আছে। দেখো এখানে আলো রশ্মিটা সমান্তরাল রশ্মি গুচ্ছ দিয়ে একটি বৃক্ষের উপর বা একটি গাছের উপর গিয়ে আবৃত হচ্ছে। সে রশ্মিটা একগুচ্ছ সমান্তরাল রশ্মি আমাদের বৃক্ষের উপর বা উদ্ভিদের উপর আবৃত হচ্ছে। সেখান থেকে বৃক্ষ থেকে সেটা কি প্রতিফলিত হচ্ছে। তাহলে আলো তো আপন রশ্মিটা আবৃত হচ্ছে এবং বৃক্ষ থেকে সেটা প্রতিফলিত ওই ব্যক্তির কাছে যাচ্ছে। তাহলে এটা হলো আপত রশ্মি, অর্থাৎ সূর্য থেকে আলো রশ্মিগুলো এসে উদ্ভিদের উপর পড়ছে, সে উদ্ভিদ থেকে আমরা ওই ব্যক্তির উপর প্রতিফলিত হয়ে যাচ্ছে।
তাহলে আপত রশ্মি, এটা হলো কি প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা এটা পরিষ্কার বুঝলাম। এরপর আসে এটা একটা বাল্ব, যখন বাল্বটা আলোকিত হয় আবার কিছু অন্ধকার হয়ে যায়, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। এরপর লক্ষ্য করো, তাহলে আমরা এই দুইটা জিনিস থেকে আমরা জানতে পারলাম যে আলো প্রকৃতিটা কি ধরনের। আলো প্রকৃতি দুই ধরনের, একটা হলো আলো সরল পথে চলে আর আলোর তাড়িৎ চুম্বক পদার্থ। আমরা ছোটকাল থেকে শিখেছি যে আলো সরল পথে চলে, আলো সরল পথে চলে এবং আলো তাড়িৎ চুম্বক পদার্থ, এই দুটি হলো আলো প্রকৃতি। তাহলে আলো সবসময় কি পথে চলে, সরল পথে চলে, এবং আলো কি তাড়িৎ চুম্বক পদার্থ। এখন লক্ষ্য করো, তোমাদের আমি একটা কাজ, আলো কি, আলো দুটি ধর্ম, আলো কি। এখন তোমাদের সাথে আমি বলতেছি আলো কি, বলো। আলো হলো, অর্থাৎ কোনো বস্তুর উপর যখন আলো পড়ে ওই বস্তুটি থেকে আলো আপতিত হয়, যখন প্রতিফলিত আমাদের চোখের সামনে অবস্থান করে তখন আমরা ওই বস্তুটি দেখতে পাই, এটা হলো আলো। দেখো এখানে, এখন এই আলোর মাধ্যমে এখানে দেখো দুটি ধর্ম। এখন লক্ষ্য করে এখানে একটা চিত্র তোমাদের সামনে আমি প্রদর্শন করলাম। এই চিত্রের মধ্যে পি এবং কিউ এটা বিবর্তন, এখানে পি এবং কিউ এটা কি বিভেদ তল, আর এটা হলো কি আপাত রশ্মি, এটা হলো কি আপাত রশ্মি, আর এটা হলো কি প্রতিফলিত রশ্মি। তাহলে আমাদের এ থেকে ও পর্যন্ত এটা আপাত রশ্মি, আর ও থেকে বি পর্যন্ত এটা কি প্রতিফলিত রশ্মি। ও থেকে এ থেকে ও পর্যন্ত আপাত রশ্মি, এবং কি আমাদের ও থেকে বি পর্যন্ত এটা প্রতিফলিত রশ্মি। তাহলে দেখা যাচ্ছে আমাদের আপাত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির যে কোনটা সৃষ্টি হয়েছে এটা হলো 120 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি। তাহলে আমাদের বিভেদ পিকিউ থেকে আমাদের ওয়ান যদি একটা অবিলম্ব আমরা আঁকি, তাহলে ওয়ান অবিলম্ব আঁকার সাথে সাথে আমাদের 120 ডিগ্রিটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা 60 ডিগ্রি কোণ, একটা 60 ডিগ্রি কোণ। এখানে একটি আইকোনকে আপাত কোণ বলে, আর প্রতিসরণ কোণকে, প্রতিফলন কোণকে আমাদের আর দ্বারা প্রকাশ করে। তাহলে আপাত কোণ কাকে বলে, এখানে এ থেকে ও, এ ও এন কোণ সমান আপাত কোণ যাকে আর দ্বারা প্রকাশ করে, আর এখানে বি ও এন কোণ সমান কি প্রতিফলন কোণ যাকে আর দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা আপাত কোণ, প্রতিফলন কোণ, আপাত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের তল, এটা হলো প্রতিফলক তল বা বিভেদ তল। যেখানে লক্ষ্য করো এখানে আপাত রশ্মি, আমাদের এ থেকে ও পর্যন্ত আপাত রশ্মি, আর ও থেকে বি পর্যন্ত হলো আমাদের প্রতিফলিত রশ্মি। আমাদের এ থেকে এ ও পি কোণ সমান এখানে আপাত কোণ 60 ডিগ্রি, আর এখানে বি ও পি কোণ সমান কি 60 ডিগ্রি। তাহলে এখানে অলরেডি দেখা যাচ্ছে যে আপাত কোণের মান 60 ডিগ্রি এবং প্রতিফলন কোণের মান 60 ডিগ্রি। তাহলে আমরা আপাত কোণের সমান কি প্রতিফলন কোণ, অর্থাৎ আপাত কোণ আমরা এর দ্বারা প্রকাশ করি, আর প্রতিফলন কোণ আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের আপাত কোণ আই সমান প্রতিফলন কোণ আর, অর্থাৎ আপাত কোণ সমান কি প্রতিফলন কোণ। এই হলো আমাদের আপাত কোণ প্রতিফলন কোণের অবস্থান। এরপর তোমরা লক্ষ্য করো এখানে একটা বিভেদ তল এসেছে, এই বিভেদ তলটা মূলত সমতল, এটা কি এটা সমতল বিভেদ তল। লক্ষ্য করে এখন এখানে এটাকে বিভেদ তল বলে। বিভেদ তলটা মূলত এই বিভেদ তলটা মূলত সমতল। তাহলে এই বিভেদ তলের উপর আমাদের একটি আলো রশ্মি, অত্যন্ত মহাশয় লক্ষ্য করে একটি আলো রশ্মি আবৃত হচ্ছে, এই আলো রশ্মি আবৃত হচ্ছে। এই আবৃত আলো রশ্মিটা এটা আপাত রশ্মি বলে, এটা মূলত আপাত রশ্মি, আপাত রশ্মি। এখন এরপর আমাদের এই আপাত রশ্মিটা এদিকে যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে আপাত রশ্মিটা এইভাবে সূর্য রশ্মি থেকে আসে, এটা হলো প্রতিফলিত রশ্মি, এটা বিভেদ তলে অবস্থান করতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আপাত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই বিন্দুতে অবস্থান করতেছে। এই বিন্দুটাকে মূলত কি বিন্দু বলে তোমরা বলতে পারো মুজাদ? এই বিন্দুটা হলো আপাত বিন্দু, এই বিন্দুটা হলো আপতন বিন্দু, এটা আপতন বিন্দু। তাহলে আপাত রশ্মি আর এটা প্রতিফলিত রশ্মি একটি বিন্দুতে অবস্থান করে, সেই বিন্দুটা বলা হয় আপাত বিন্দু। এখন আপাত বিন্দুর উপর একটি
অঙ্কিত লম্ব যাকে অবিলম্ব বলে। আমরা এখানে আপাত রশ্মি এবং প্রতিরোধ রশ্মি, আপাত বিন্দু, এই তিনটা বিন্দুকে স্পর্শ করে বা এই তিনটি বিন্দুকে ছেদ করে বা স্পর্শ করে একটা অঙ্কিত লম্ব বা অবিলম্ব আমরা এঁকেছি, যাকে আমরা অবিলম্ব হিসেবে প্রকাশ করতে পারি, এটাকে অবিলম্ব বলে। তাহলে আপাত রশ্মি, প্রতিরোধ রশ্মি, আপাত বিন্দু, অঙ্কিত অবিলম্ব বা অবিলম্ব বলে এটাকে। এখন লক্ষ্য করো তোমরা, এই তাহলে এখানে আপাত রশ্মি এবং অবিলম্বর মধ্যবর্তী একটা কোণ সৃষ্টি হয়েছে। এখানে আপাত রশ্মি অবিলম্বর মধ্যবর্তী একটা কোণ সৃষ্টি হয়েছে, ঠিক একই সিস্টেম প্রতিরোধ রশ্মি এবং অবিলম্বর মধ্যবর্তী একটা কোণ সৃষ্টি হবে। এটাকে আপাত কোণ বলে। আপাত রশ্মি এবং অবিলম্বর মধ্যবর্তী যে কোণটা সেটা আপাত কোণ বলে, যাকে আই দ্বারা প্রকাশ করে। একই নিয়মে আমাদের এখানে প্রতিফলিত রশ্মির সাথে প্রতিরোধ রশ্মি এবং অবিলম্বের সাথে একটি কোণ সৃষ্টি করছে, যেটাকে বলা হয় প্রতিফলিত কোণ। এটাকে বলা হয় কি প্রতিফলিত কোণ। তাহলে এখানে এটা বলে কি প্রতিফলিত কোণ। তাহলে আমরা এটা প্রতিফলিত কোণ বলতে পারি। তাহলে আমাদের এখানে আপাত কোণ আই আর প্রতিফলন কোণ কি আর। আর এটা হলো আপাত রশ্মি, এটা হলো কি প্রতিফলিত রশ্মি। অঙ্কিত অবিলম্ব, আপাত বিন্দু বিপরীত তল একই সমতলিক অবস্থান করে এখানে। তাহলে আমাদের লক্ষ্য করো তোমরা, এখানে আপাত রশ্মি যে বিন্দুতে অবস্থান করে, প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে অবস্থান করে, আপাত বিন্দু যে বিন্দুতে অবস্থান করে, আপাত কোণ যে বিন্দুতে অবস্থান করে, প্রতিফলন কোণ যে অবস্থান করে, সবগুলো বিপরীত তলে একই সমতল অবস্থান করে। এই অবস্থান করার মধ্যে দিয়ে এখানে আমাদের প্রতিফলন সূত্রগুলো লিখো এবং প্রতিফলনের সূত্রগুলো লেখো। তাহলে প্রতিফলন সূত্র আমরা আপাত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাত কোণ, প্রতিফলিত কোণ। লক্ষ্য করো তোমরা, একগুচ্ছ সমান্তরাল রশ্মি, এটা হলো একগুচ্ছ সমান্তরাল আলো রশ্মি, সমান্তরাল রশ্মি। যখন একগুচ্ছ সমান্তরাল রশ্মি প্রতিফলিত হচ্ছে, এই একগুচ্ছ সমান্তরাল রশ্মি একগুচ্ছ ভাবে কি এটা প্রতিফলিত হচ্ছে, এটাকে বলা হয় সমান্তরাল রশ্মি গুচ্ছ। এটাকে বলা হয় সমান্তরাল। হ্যাঁ বুঝছো? বুঝাত? জি স্যার। হ্যাঁ, কথা বলো না কেন? কথা না বলে তো বুঝতে পারি না তোমরা আসো না আসো। তাহলে এটা সমান্তরাল রশ্মি গুচ্ছ, অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল রশ্মি গুচ্ছ আবৃত হচ্ছে এবং কি এটা কি একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে প্রতিফলিত হচ্ছে একগুচ্ছ আকারে। সবগুলো আমাদের আর রশ্মিগুলো সমান্তরাল, এটাকে সমান্তরাল রশ্মি গুচ্ছ বলা হয়। এখন লক্ষ্য করো, এটাকে আলো নির্মিত প্রতিফলন বলে। মানে একগুচ্ছ সমান্তরাল রশ্মি একটা আবদ্ধ বিন্দুতে এসে সেটা যখন প্রতিফলিত হয়, হ্যাঁ প্রতিফলিত রশ্মি হয়। রবিউল হাসান, হ্যাঁ প্রতিফলিত হয়, এটাকে নিয়মিত আলো প্রতিফলন বলে। এটাকে নিয়মিত আলো প্রতিফলন। হ্যাঁ, তোমরা নিয়মিত আলো প্রতিফলন বুঝতেছ? এটাকে নিয়মিত আলো প্রতিফলন বলে। এখন লক্ষ্য করো, জি স্যার। এটা একটা বিবর্তন তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। আগের বিবর্তনটা ছিল সমতল, এই বিবর্তনটা কি উঁচু নিচু, এই বিবর্তনটা কি উঁচু নিচু। তাহলে লক্ষ্য করো, হ্যাঁ এটার অমসৃণ তল বলে। আগেরটা ছিল মসৃণ তল বা সমতল, এটাকে কি অমসৃণ তল বলে। অর্থাৎ এই বিবর্তনটা অমসৃণ তল, মানে উপর উষ্ণাস বা উপর নিচ এলোমেলো। লক্ষ্য করো তোমরা, একই সিস্টেম আমরা অমসৃণ তলের উপর বা বিবর্তন তলের উপর যখন একটা সমান্তরাল আলোক বস্তু যখন আমরা আবদ্ধ হবে, সেখান থেকে প্রতিফলিত হওয়ার পরে প্রতিফলিত রশ্মি লক্ষ্য, প্রতিফলিত রশ্মি কিন্তু সমান্তরাল ভাবে প্রতিফলিত হতেছে না। হ্যাঁ, এটা কি কারণে বলতো? এটা কি কারণে এইভাবে হয়েছে? আগের আমাদের বিবর্তনটা এটা হইছে, হ্যাঁ বলো, বলতে পারবা? অবতল না, শোনো শোনো, অসমান্তরাল। শোনো, আগের বিবর্তনটা সমতল হওয়ার কারণে, মসৃণ হওয়ার কারণে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো আবৃত বিন্দুতে হয়, সেখান থেকে প্রতিফলিত রশ্মিগুলোকে সমানভাবে প্রতিফলিত রশ্মি সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের সমান্তরাল আবৃত এই রশ্মিগুচ্ছগুলো আসে যখন আমাদের বিবর্তনে আবদ্ধ বিন্দু সৃষ্টি হচ্ছে, সেখান থেকে এই প্রতিফলিত রশ্মিগুলো এলোমেলো হচ্ছে। অর্থাৎ এখানের আমাদের অমসৃণ তলের কারণে, অর্থাৎ এই বিবর্তনটা উষ্ণাসের কারণে, উপর নিচের কারণে বা উঁচু নিচুর কারণে আমাদের আপাত বিন্দুর থেকে প্রতিফলিত রশ্মিগুলো কি এলোমেলো দিকে যাচ্ছে। একমাত্র এটা অমসৃণ তলের কারণে এই ঘটনাটা ঘটেছে। তোমরা ব্যাপারটা বুঝেছো? বুঝেছো? জি স্যার। হ্যাঁ, একমাত্র অমসৃণ তল বা এখানে
এই বিবর্তনটা উঁচুর কারণে কি এখানে আপাত রশ্মিগুলো সমান্তরালভাবে প্রতিফলিত হচ্ছে না, এলোমেলো যাচ্ছে অমসৃণ তলের কারণে। এখন দেখো এটাকে অনিয়মিত বা কি ব্যাপ্ত প্রতিফলন বলে। তাহলে প্রথমটা যদি কোনো সমান্তরাল আর রশ্মিগুচ্ছ বিবর্তলে অর্থাৎ সমতল বিবর্তলের উপর আপতিত হয়, যদি সেটা সমান্তরালভাবে প্রতিরশ্মি হয় সেটাকে নিয়মিত। আর যদি কোনো সমতল আর রশ্মিগুচ্ছ অমসৃণ তলে আপতিত হয় সেটা যদি প্রতিফলিত হয় এলোমেলো ভাবে, সেটাকে কি অনিয়মিত বা কি ব্যাপ্ত প্রতিফলন বলে। তাহলে আমরা নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন আমরা পরিষ্কার বুঝেছি, বুঝেছ? আচ্ছা এখন জি স্যার। হ্যাঁ, এখন আমরা যা পড়েছি আমাদের এই আপাত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দুটা সূত্র এখানে আছে। আমরা আগে বলেছিলাম যে আমাদের প্রতিফলন দুটা সূত্র আছে, দেখো করো এখানে আগে পড়েছি যে আপাত রশ্মি আমাদের এ ও আর আপাত কোণ এ ও বিন্দুতে, তারপর আমাদের প্রতিফলিত রশ্মি ও বি এবং প্রতিফলন কোণ ও বিন্দুতে অঙ্কিত লম্ব ও এন একই বিবর্তন অবস্থান করে বা একই সমতল অবস্থান করে। এটা হলো 1 নং। তাহলে আমাদের যে আপাত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত লম্ব, তারপরে অঙ্কিত লম্ব আপাত বিন্দু প্রতিফলিত বিন্দু আপাত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাত বিন্দু প্রতিফলিত বিন্দু অঙ্কিত লম্ব, এগুলো সবগুলো একই সমতল অবস্থান। এটা হলো প্রথম সূত্র। আলো প্রতিফলনের প্রথম সূত্র হলো এটা। আর আলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র হলো আমরা এখানে আপাত কোণ এবং প্রতিফলিত কোণ সমান। আমরা আগে বলেছিলাম এ ও বি কোণ সমান 120। এই 120 ডিগ্রির উপরে যখন আমরা ও এন একটা অবিলম্ব এঁকেছি সমান পাবে, তখন আমাদের প্রত্যেকটা কোণের পরিমাণ 60 ডিগ্রি হয়েছে। আমরা একটা কোণকে আপাত কোণ আই দ্বারা প্রকাশ করছি, আর একটা কোণকে আমরা প্রতিফলন কোণ আমরা কি আর দ্বারা প্রকাশ করছি। কথা বুঝেছ? আর দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে আই সমান জি স্যার। এটা নিউটনের দ্বিতীয় সূত্র অর্থাৎ প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র হলো আপাত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাত কোণ প্রতিফলন কোণ অঙ্কিত লম্ব একই বিবর্তন অবস্থান করে, এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হলো আমাদের আপাত কোণ এবং প্রতিফলন কোণ সমান, আপাত কোণের পরিমাণ আর প্রতিফলন কোণের সমান, যাকে আই সমান আর বলা হয়। আই সমান আর, আপাত কোণকে আই আর প্রতিফলন কোণকে আর দ্বারা বলা, তাহলে আই সমান আর অর্থাৎ আপাত কোণ সমান কি প্রতিফলন কোণ, যার মান হলো 60 ডিগ্রি। এই হলো আমাদের আলো প্রতিফলনের দুটি গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্র দুটি তুমি চিত্র আপাত রশ্মি প্রতিফলিত রশ্মি তারপরে আপাত কোণ প্রতিফলন কোণ অঙ্কিত লম্ব বিবর্তন বুঝো এবং এখানে কোণের পরিমাণ বুঝো, তাহলে ওই অবস্থান থেকে তুমি দুটো সূত্র চিত্র দেখে দুটি সূত্র সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। এই কারণে তুমি চিত্রের অবস্থানটা তুমি পরিষ্কারভাবে বুঝতে হবে। কথা বুঝেছ? আচ্ছা, এরপর লক্ষ্য করো, এখন আমি তোমাদের সামনে জি স্যার। হ্যাঁ দেখো এখানে আলোর নিয়মিত আলো প্রতিফলন, নিয়মিত প্রতিফলন আর ব্যাপ্তি প্রতিফলন একটা নিয়মিত প্রতিফলন একটা অনিয়মিত প্রতিফলন পার্থক্য। তোমরা বাসায় এটা কাজ করবা, তারপর অসম্ভব এবং অসম্ভব তল ব্যাখ্যা করতে পারবে। এটা ওই মসৃণ অমসৃণ, এটাকে এই তল, এখানে যে প্রতিফলন এখানে তল, অর্থাৎ মসৃণ একটা তল আর অমসৃণ একটা তল এটি। আচ্ছা, এখন তোমাদের সামনে আমি বলতেছি আলো কি ধরনের তরঙ্গ বলো। আলো কি ধরনের তরঙ্গ? এরপর আসতেছে বস্তু কাকে বলে, আমরা আগে বলেছি আলোকিত তরঙ্গ বলো। দ্বিতীয় বস্তু কাকে বলে বলো, দ্বিতীয় বস্তু কাকে বলে? ওই বস্তুটিকে বলে। আমরা তো আগে বলেছিলাম কোন একটি বস্তুর উপর যখন আলো এসে পড়ে আপতিত হয়, তখন ওই বস্তু বাধা পেয়ে সেখান থেকে আমাদের চোখের সামনে আলোটা এসে পড়ে, তখন আমরা ওই বস্তুকে দেখতে পাই। দ্বিতীয় বস্তু হলো সেটি, অর্থাৎ ওই বস্তুর উপর যখন আলো পড়ে ওই অবস্থানটা যখন আমাদের চোখে আসে অবস্থায়, ওটা হলো দ্বিতীয় বস্তু। কারণ ওই বস্তুর উপর আলো পড়ে যদি দ্বিতীয় না হতো বা প্রতিফলন না হতো, তাহলে আমরা বস্তুটা দেখতে পেতাম না। ঠিক আছে নি মুজাদ? হ্যাঁ, এরপর লক্ষ্য করো তোমাদের আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। জি স্যার। হ্যাঁ, বাড়ির কাজটা লক্ষ্য করো, এখানে একটা বাড়ির চিত্র আছে, এখানে এখানে একটা বৃক্ষ আছে, বাড়ির চিত্র আছে। তো তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা কাজটা বাসা বসে করবা। লক্ষ্য করো এখানে যে নিয়মিত এবং ব্যর্থ প্রতিফলনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে একটি একটা তালিকা তৈরি করো। নিয়মিত এবং ব্যর্থ অর্থাৎ নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলন ক্ষেত্রগুলো চিহ্নিত করে। তোমার দেখবে তুমি, আমি আগে বলেছিলাম যে এখানে একটা সূর্য, এখানে মেঘ, একটা বৃক্ষ, ঠিক আছে না? হ্যাঁ, যখন আমরা সূর্য থেকে আলোটা বৃক্ষের মধ্যে আসে, সেখান থেকে আমাদের প্রতিফলিত আসে, আমরা এটা শিখেছি। এখানে বাড়ির উপরে বা ঘরের উপরে বাসার উপর যে সমতল যে জিনিসটা, ও মৎস্যের সমতলের উপর যদি আলো রশ্মিটা আসে আবদ্ধ হয়, সেটা প্রতিফলিত সম্ভব আসবে। এটা হলো নিয়মিত। আর যদি কোনো জায়গা বাড়ির উপরে বা কোনো জায়গা কোনো স্পটে
যদি মসৃণটা অসমতল থাকে সেখানে আলো নির্মিত হয়, সেটা কি সুন্দরভাবে প্রতিফলিত হবে না, এলোমেলো, এটা হলো কি অনিয়মিত বা কি ব্যাপ্ত প্রতিফলন। এই জায়গাগুলো অর্থাৎ টোটাল একটা বাড়ির মধ্যে বা স্থানের মধ্যে কোন কোন ক্ষেত্রগুলো সমতল সেই ক্ষেত্রগুলো অবস্থান করে তার নিয়মিত আলো প্রতিফলন ঘটে। আর যে ক্ষেত্রগুলো বা মসৃণ তলগুলো অসমতল সেগুলো থেকে কি আমাদের কি ব্যাপ্ত বা কি অনিয়মিত প্রতিফলন সৃষ্টি হয়। এগুলো অবস্থান উপর, এই জায়গাগুলো অবস্থান উপর ব্যক্ত করে আমরা ওই স্থানগুলো নির্ধারণ করে নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলন চিহ্নিত করে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। কথা বুঝেছ? কথা বুঝেছ? জি স্যার। তো ঠিক আছে, তোমরা তাহলে এখানে আমি যা আলোচনা করলাম তোমরা এখানে মূলত জিনিস হলো কি আলোর আলোর রশ্মি, আবত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আবত বিন্দু, প্রতিফলিত বিন্দু, অঙ্কিত লম্ব একই বিবৃত অবস্থান করে, এগুলো পরিষ্কার ধারণা থাকতে হবে। এখন আবত কোণের পরিমাণ এবং কি আমাদের প্রতিফলন কোণের পরিমাণ সমান, অর্থাৎ যখন আমাদের আপাত কোণ প্রতিফলন কোণ পরিমাণ টোটাল সমষ্টি 120 হয়, 120 যখন একটা অঙ্কিত লম্ব হয় তখন প্রত্যেক কোণ আমাদের 60 হয়ে যায়। আপাত কোণকে আয় দ্বারা প্রতিফলন কোণকে আয় দ্বারা প্রকাশ করার পরে আমরা টোটাল এটা কি আমরা প্রতিফলন এবং আলো প্রতিফলন সূত্র আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো ঠিক আছে, তোমরা এই চিত্রটা বাড়ির চিত্রটা দিয়ে নিয়মিত আলোকিত প্রতিফলনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে তুমি তোমার একটা তালিকা তৈরি করবা। তো ঠিক আছে, তোমাদেরকে আজকের জন্য সকলকে তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি তোমরা ভালো থাকো আর নিয়মিত পড়ালেখা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ তোমাদেরকে। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ধন্যবাদ, থ্যাংক ইউ।